বিজ্ঞাপনটাতে হয় কি খুব দ্রুত একটা পরিচিতি ক্রিয়েট হয় থেকে আমার বাবা এবং আমার কাকু ওনারা ট্রেনিং নেয়, মুক্তিযুদ্ধ করে তেলিয়াপাড়া যে এরিয়াটা ছিল সেখানে আমার বাবা সক্রিয়ভাবে উনি মুক্তিযুদ্ধ করেন। আমার ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা আমার বাবার ছিল, কারণ আমার বাবার সঙ্গে যিনি যুদ্ধ করেছেন সেই পিতাসম ব্যক্তিরা তো ভারতের ছিলেন। কারণ এখন এখন যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। ঋতুপর্ণা সেনগুপ্ত তোমার কো আর্টিস্ট কি? আমার কো আর্টিস্ট, আমার ছবির নাম হচ্ছে নীল দরিয়ার মাঝি, আমার ডিরেক্টর হচ্ছেন পান্না হোসেন। অবজারভেশন ক্ষমতা বা ভিন্ন একটা চরিত্র ধারণ লালন করার এবিলিটিটা প্রথমে থাকতে হয়। আর বাংলাতে আমার প্রথম কোনো পডকাস্ট বা আড্ডাতে আমি অংশ নিচ্ছি। সো আমার ডেফিনেটলি অন্য সবাই যেরকম করে বলে বা আমরাও বলি খুব ভালো লাগছে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এবং আমারটা আসলেই স্পেশালি আমি বলছি, আমার প্রথম যেহেতু কোনো ইন্টারভিউ হচ্ছে বা আড্ডা হচ্ছে, অবশ্যই আমার ভালো লাগছে এবং আমি কিছুটা নার্ভাস। নার্ভাস সাইফ খান? না, এটা ঠিক প্রথমবার যেহেতু আমরা প্রথমবার এখানে কথা যেহেতু বলছি। এপার বাংলায়। আর জয়া ও বন্ধুরা টিমরাও কিন্তু তোমার কাছে খুব কৃতজ্ঞ যে তুমি এত বিজি স্কেডিউলের মাঝে সময় বের করে আমাদেরকে দিয়েছো। থ্যাংক ইউ। আমি আপনাকেও ধন্যবাদ জানাবো, তোমাকেও ধন্যবাদ জানাবো, এবং এই প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, তোমার সাথে আজকে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, কিন্তু তার আগে আমি যেটা আমার একদম প্রথম মনে আসছে, যেই মনে গেঁথে আছে, যে কোয়েশ্চেনটা, স্যারকে পেলে ও এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা জায়গা করে নিয়েছে ওপার বাংলায়। এখানেও কাজ চলছে, এখানেও ডেফিনেটলি মানে আওয়ার উইশেস আওয়ার প্রেয়ার্স আর উইথ ইউ, যাতে তুমি অনেক দূর এগিয়ে যাও। তো তুমি যে এই যে জার্নিটা কি করে শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, মানে ওপার বাংলার কথাই আমি বলছি। আমার প্রথম ছবি ছিল একটা ফোক ছবি, বাংলাদেশে অবশ্যই, ঢাকাতে। বন্ধু মায়া লাগাইছে ছবিটা, নামটাই হচ্ছে বন্ধু মায়া লাগাইছে। তো এখানকার তো ভাষাগত কিছু ইয়ে থাকে। আমরা শাহ আব্দুল করিম আমাদের সিলেটের একজন খুব ভালো গীতিকবি ছিলেন। ওনার অসংখ্য গান খুব জনপ্রিয়, এপার বাংলা ওপার বাংলাতেও খুব জনপ্রিয়। তো ওনার একটা গান ছিল বন্ধু মায়া লাগাইছে, ওই গানের টাইটেলটাই আমরা ব্যবহার করি আমাদের সিনেমাতে। ওই ছবির মাধ্যমে আমার প্রথম চলচ্চিত্রে আসা। আর এর আগে আমি বিজ্ঞাপনে কাজ করেছি। আমি প্রথমে মডেল ছিলাম, এবং এরও আগে যদি আমার যাত্রাটা ধরা হয় সেটা হচ্ছে আমি থিয়েটার করতাম। আচ্ছা, আমি নাট্যজনের সঙ্গে জড়িত ছিলাম ঢাকাতে, এবং আমি প্রায় 1.5 থেকে 2 বছরের মতো, 1.5 বছর বলবো, 2 বছর আমার হয়নি, আমি ওই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলাম। দেন হচ্ছে আমার বিজ্ঞাপন করা, বিজ্ঞাপন থেকে হচ্ছে চলচ্চিত্র, এবং চলচ্চিত্র করতে থাকা, এবং এখন এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর ছিল জার্নিটা, তুমি ইন ব্রিফ বললে। তো কথা হলো, তুমি মডেল ছিলে সবচেয়ে প্রথম বললে, তো মডেল হিসেবে তুমি নিশ্চয়ই অনেক সাকসেস পেয়েছো। আমার প্রথম বিজ্ঞাপনটা, কারণ আমি ইন্টারাপ্ট করছি, কারণ আমি, দেখো স্যার, টু স্পিক দ্য ট্রুথ, আমিও কলকাতার নয়, আমিও কিন্তু বাইরের থেকেই এসেছি। হ্যাঁ, তো কথা হলো, আমি যদি বলি তুমি কি খারাপ পাবে যে আমি সাইফ খান, যদি আমি কলকাতার ইন্ডাস্ট্রিতে থাকতাম আমি হয়তো আরো অনেক কিছু তোমার সম্বন্ধে বা অনেক কিছু জানতাম, জানা হতো, কিন্তু আমি জেনেছি এই কয়দিনে যতদিন আমি আছি, বিকজ তুমি তো আমার গেস্ট হয়ে আসবে, সেটা আমি জানতাম। তুমি কি এটা বললে খারাপ পাবে যে আমি তোমার বিষয়ে হয়তো অনেক কিছু, মানে যেটা ধরো তুমি যদি কলকাতার দেবদা বা জিদ্দা হতে বা বুম্বাদা হতে, ওটা আমি ইনবর্ন শুনে 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 আমি শিখে যেতাম বাড়ির থেকে। তো আমি তোমার থেকে মানে এ টু জেড জানবো। হ্যাঁ, তো তুমি যে বললে মডেল, আমার ধারণা এখন তোমাকে দেখে তো অ্যাজ এ মডেল ইউ আর টু সাকসেসফুল, বিকজ ইয়োর এভরিথিং, ইয়োর অ্যাপিয়ারেন্স, ইয়োর পার্সোনালিটি, এভরিথিং ইজ সেইম। সো ভুল কি আমি? না, যেহেতু প্রশংসা তুমি করলে, তো প্রশংসাটা অবশ্যই আমি গ্রহণ করব। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি আমার বিজ্ঞাপনের যে আমার জার্নিটা ছিল সেটা খুব সাকসেসফুল এখনো পর্যন্ত, এবং আমি যেসব বিজ্ঞাপনে কাজ করেছি বাংলাদেশে সেগুলো খুব অনেক জনপ্রিয় হয়েছে বেশ কিছু কাজের মধ্যে। আমার প্রথম যে বিজ্ঞাপনটি ছিল
2008 সালে করা। আচ্ছা, 2008 সাল মানে হচ্ছে অনেক বছর পেরিয়ে গেছে, 18 ইয়ার্স 18 ইয়ার্স। তো আমার প্রথম বিজ্ঞাপন যেটি ছিল সেটি হচ্ছে কন্ডোমের একটা বিজ্ঞাপন। আচ্ছা, এবং যেটা বলবো, আমাদের ওপার বাংলায় এখনো পর্যন্ত কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ প্রোডাক্ট বা কন্ডমস এগুলো হচ্ছে ট্যাবু হিসেবেই ধরা হয় আমাদের এখনো, এক ধরনের লজ্জা কাজ করে বা ইয়ে। তো আমি প্রথম যখন কাজ করি খুব সাহস নিয়ে আমাকে কাজটা করতে হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবা খুব সাপোর্ট করেছেন। আমার বাবা খুব, ওনার মন মানসিকতা খুব প্রোগ্রেসিভ মাইন্ডের উনি ছিলেন। তো ওখান থেকে আমি বড় বড় টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে আমি ছিলাম, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনেকগুলোতে ছিলাম, এখনো আছি যুক্ত। এবং আমার বিজ্ঞাপনের ক্যারিয়ার মোটামুটি খুব সমৃদ্ধ এবং আমাকে খুব হেল্প করেছে। বিজ্ঞাপনটাতে হয় কি, খুব দ্রুত একটা পরিচিতি ক্রিয়েট হয়, তৈরি হয়ে যায়। যদিও এর সঙ্গে অভিনয়ের তেমন বেশি একটা মানে ইয়ে নেই, না না, অভিনয় তো হচ্ছে ভেতর থেকে এবং এটা অন্যরকম একটা শিক্ষা। তবে হ্যাঁ, দ্রুত পরিচিতি প্রাপ্তিটা খুব হেল্প করে বিজ্ঞাপনের মাধ্যমে। এবং আমার এখানেও কথা চলছে, আমাদের আড্ডাটা আমরা আরো 2 দিন পরে দিতাম, দর্শক হয়তো বা জানবে না বিষয়টা, বাট আমি 2 দিন যে এগিয়ে নিয়ে এসেছি এর অন্যতম প্রধান কারণ এখানে আমার একটা বিজ্ঞাপনের কথা চলছে। যদি হয়ে যায় দেন এখানেও একটা কমার্শিয়াল আমার কাজ করা হবে। মানে 2 দিন বাদে যদি আমরা আড্ডাটা রাখতাম তাহলে এমন হতো যে তুমি ওই বিজ্ঞাপনটাও এখানে অ্যাড করে দিতে। অ্যাড করে দিতাম না, আমার ওই ডেটটা আমার পড়েছে হচ্ছে বিজ্ঞাপনের শুট। যদি আজকে ওদের পিপিএমটা হবে, যদি হয়ে যায় দেন তো দিয়ে, কারণ আমি দাদাকে বললাম যে দাদা আমি একটু এগিয়ে নিয়ে আসি, আমি আজকে ফ্রি আছি, দেন আমি আজকে আমরা প্রোগ্রামটা করে ফেলি। তো এখানেও বিজ্ঞাপনের কথা আমার চলছে। Our prayers are with you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যেটা কথা রইলো, এখন তুমি বললে যে মডেলিং করেছো, বিজ্ঞাপন করেছো, তার আগে থিয়েটার করেছো, থিয়েটার করতাম অনেক ছোট থেকেই করছো মোটামুটি না? আর যদি ইন্সপিরেশন জিজ্ঞেস করি তোমার ফ্যামিলির মধ্যে বা বাইরে, তুমি যে এই ইন্ডাস্ট্রিতে এসছো, লোকে বলেই না, নো ডাউট ক্রিয়েটিভ মানুষরা এই ইন্ডাস্ট্রিতে আসে তো অনেকেই, বাট জায়গা করে নেয়, থেকে যায় বছরের পর বছর, তারাই টিকে যায়। তোমার সোর্স অফ ইন্সপিরেশন বা বাড়িতে কেউ বাধা দেয়নি? আমি প্রথমে ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছে ছিল, খুব ভালো ক্রিকেট খেলতাম, এখনো খেলি, আমি ক্রিকেটটাকে খুব বেশি এনজয় করি। আর আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম সেটি নয়, আমি খুব মানে মাঝারি মানের এবং মাঝারির চেয়ে একটু খারাপই ছিলাম স্টুডেন্ট হিসেবে। সো আমি খুব ভালোভাবেই জানতাম আমার কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এগুলো কিছু হওয়া আমার হবে না। সো আমার ক্রিকেট খেলা ছিল হচ্ছে আমার প্রথম প্রেম, আমি চাইতাম আমি ক্রিকেটার হব। এটি যখন হতে পারিনি তখন আমার দ্বিতীয় ভালোবাসা হচ্ছে আমার অভিনয়। আমি চলে আসি অভিনয়, আমি থিয়েটার করি এবং এখনো পর্যন্ত এটি করে খাচ্ছি আমি আমার। তবে হ্যাঁ, অবশ্যই ক্রিকেটার হতে পারলে এক ধরনের ইয়ে থাকতো, তবে অভিনেতা হওয়াটা আমার অবশ্যই আমার দ্বিতীয় স্বপ্ন ছিল। এবং সেই হ্যাঁ, প্ল্যান বি মানে বাধ্য হয়ে, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো এত মেধাবী আমি কখনো ছিলাম না। তো এই কারণে আর কি অভিনেতাটা হওয়া। কিন্তু তুমি অলরেডি ক্লিক করে গেছো, এখন তো আর এখন এগুলি করছি। আচ্ছা, তো তোমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ। না? আমরা একটু জানতে চাই। আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং উনি ব্যাংকার ছিলেন। উনি ওনার লাইফে উনি টিচার ছিলেন, স্কুলে পড়াতেন, বিনা বেতনে পড়াতেন উনি। আমার দাদা ছিলেন জমিদার। এবং আপনি আসাম থেকে এসছেন, তুমি সরি আমি আবার এখান থেকে যাই। আমার দাদা ছিলেন জমিদার এবং যখন 47-এ আমাদের এই দেশটা ভাগ না হয়, উনি আসাম এবং ত্রিপুরা থেকেও সারপাঞ্চ ছিলেন যারা, ওনাদের কাছ থেকেও ওনার অ্যাওয়ার্ড নেওয়া আছে ভালো কাজের জন্য। আমার যিনি দাদা, এখানে তো দাদু বলা হয়, তো উনি গ্র্যান্ডফাদার, দাদাজি, উনি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, স্কুল কলেজ থেকে শুরু করে রাস্তাঘাট বাজার এগুলো সব, রেলওয়ে স্টেশন, আমাদের ইউনিয়ন কাউন্সিল অফিস এগুলোতে জায়গা দান করা, ইভেন আমাদের অনেক কিছুতে উনি সামাজিকভাবে উনি জড়িত ছিলেন। তো ওনারই সন্তান ছিল আমার বাবা। এবং আমার বাবাও উনি অ্যাস্ট্রোলজার ছিলেন, হাত দেখতেন বাবা। এবং আমার খুব ভালো বন্ধু ছিলেন উনি। আমি আজকে এই পর্যন্ত এসেছি এর অন্যতম প্রধান যে কোশ্চেনটা তুমি করেছিলে আমাকে, যে কার অনুপ্রেরণা ছিল, অবশ্যই আমার বাবার।
আমার বাবা আমাকে খুব হেল্প করেছে এবং আমার কোনো কাজে আমি 2008 সালে যখন আমি কন্ডোমের বিজ্ঞাপনটা করি, তো তখনকার সিচুয়েশনে আমি আমার বাবাকে যখন আমি প্রথমে বলি, আমার বাবা 1 সেকেন্ডের জন্য উনি চমকায়নি, বলে অবশ্যই তুমি করবে, কেন করবে না। তো আমার তারপর আহ, অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান, ওনার সবচাইতে ভালো দিক, আমি অ্যাস্ট্রোলজার থাকুক, টিচার থাকুক বা যাই থাকুক, আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। এবং আমার ফ্যামিলি, আমি গল্প শুনেছি আমার বাবার কাছে, প্রায় 17 জন সদস্য আমার ফ্যামিলির, আমার ফুপি, আমাদের যারা কাজ করতো, আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল, আমাদের পরিবারের অংশ, প্রায় 17 জন যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের ক্যাম্পে ছিলেন ত্রিপুরাতে। এবং ওখান থেকে আমার বাবা এবং আমার কাকু ওনারা ট্রেনিং নেয়, মুক্তিযুদ্ধ করে তেলিয়াপাড়া যে এরিয়াটা ছিল, সেখানে আমার বাবা সক্রিয়ভাবে উনি মুক্তিযুদ্ধ করেন এবং দেশ স্বাধীন করেন। তো আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা, যে সাইফ খান একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং খুব প্রাউডলি আমি সেটা বলি। তুমি কিছুদিন আগে আমাকে কথায় কথায় বলেছিলে যে মুক্তিযোদ্ধার ব্যাপারটা, যে তোমার বাড়িতে 17 জন ছিল, আর মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন অনেক হিন্দুদেরও কন্ট্রিবিউশন ছিল। ডেফিনেটলি ছিল, হ্যাঁ। তো একটু তোমার মুখ থেকে শুনি। আমার কাছে সবচেয়ে অবাক লাগে, যদি 1971 সালের সেটি বিবেচনা করা হয়, প্রায় 30% মতো সনাতনী ভাই বোনদের সংখ্যা ছিল। এবং আমি যে এরিয়াটায় আমার জন্ম, সেটি হচ্ছে হবিগঞ্জ, মাধবপুর যে থানা, ওখানটায় হিন্দুদের সংখ্যা অনেক বেশি, হিন্দু বা সনাতনী যে আমাদের ভাই বোনদের সংখ্যা অনেক বেশি, সেটি সংখ্যাটা আরো বেশি ছিল। তো নানান কারণে আজকে সংখ্যাটা কমে গেছে, নানান কারণ হয়তো ভাই সেগুলো আমি বলতে পারি, সবাই জানে যে জিনিসগুলো। অবশ্যই সেটি ভালো নয়, সংখ্যা 30 থেকে আজকে প্রায় 7 থেকে 8-এ নেমে গেছে, খুব দুঃখ লাগে। এবং আমাদের মুক্তিযুদ্ধে, কারণ আমাদের বাংলাদেশটা যখন স্বাধীন করা হয় পাকিস্তান থেকে, আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র, এর মধ্যে একটি মানে প্রধান একটি ছিল হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো এখান থেকে অনেকটা বিচ্যুতি হয়েছে আমাদের, এবং চাইবো যেন আর না হয় বিচ্যুতিটা। আমরা ওই 71 সনে আমার বাবা কাকুরা যে জন্য যুদ্ধ করেছেন, সেটি যেন আমরা বজায় রাখতে পারি। এবং ভারতের কথা বলবো যে আমি খুব প্রাউডলি বলি, আমি ফেসবুকেও লিখি, আমার বিভিন্ন লেখার মধ্যে আমি বলি যে আমি সকল মুক্তিযোদ্ধা হচ্ছে আমার পিতা সম, এবং যত বীরঙ্গনা, 2.5 থেকে প্রায় 3 লক্ষ বীরঙ্গনা ছিলেন, আমি প্রত্যেকের সন্তান। এবং যুদ্ধ নিয়ে যদি আমি কথা বলি, আমি এই জায়গাটা আমার খুব ইমোশনাল একটা জায়গা। আমি আমার ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা আমার বাবার ছিল, কারণ আমার বাবার সঙ্গে যিনি যুদ্ধ করেছেন, সেই পিতাসম ব্যক্তিরা তো ভারতের ছিলেন। কারণ তৎকালীন সময়ে 71-এ যখন রেসকোর্স ময়দান বা যেটিতে যখন আত্মসমর্পণ করেন পাকিস্তানি প্রায় 94,000 সৈনিক, তো এরা তো আত্মসমর্পণ করেছেন, ভারতের কয় লক্ষ ছিল তাহলে? এখানে গোলা বারুদ তারা খরচ করেছে, তারা জীবন দিয়েছে প্রায় 17,000 সৈনিক ভারতের, যারা জীবন দিয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ তৈরির জন্য। তো আমার বাবার পাশে যারা যুদ্ধ করেছে তারাও তো আমার পিতাসম, যে কারণে অলওয়েজ আমার সেই কৃতজ্ঞতা বোধটা আমার বাবারও ছিল, আমারও আছে, এবং থাকাটা খুব স্বাভাবিক, এবং প্রত্যেক বাংলাদেশেরই থাকা উচিত এই কৃতজ্ঞতা বোধটা। বাংলাদেশ তো একদম ওই অগস্ট 5-এর ঘটনাটা ঘটার পর, আর তখন থেকে আজকের বাংলাদেশ তো একদম স্বীকার করছে না মিসেস গান্ধীর কোনো কন্ট্রিবিউশন ছিল, বলছে না, বলছে কিনা মিডিয়ায় আমরা যতটুকু না, মিডিয়ার মেইন ব্যাপারটা হচ্ছে কি, আজকে সব যে কোনো দেশেই নেতিবাচক জিনিসগুলোকে খুব হাইলাইট করা হয়, এবং সেগুলো প্রোটেস্ট করার দায়িত্বই হচ্ছে আমাদের। যেমন আমি বললাম আমি মুক্তিযোদ্ধার সন্তান, তো আমার কৃতজ্ঞতার জায়গাটা কেন? আমি যদি একটা স্বাধীন ভূখণ্ড পেয়ে থাকি, একটি মানচিত্র পেয়ে থাকি, আমি যদি একটি পতাকা আমি পেয়ে থাকি, আমি কাদের হেল্পে পেয়েছি? সো আমার কাছে বাংলাদেশের পতাকা যতটুকু সম্মানের, যতটুকু উঁচুতে, এর চেয়ে 1 সুতার নিচেও কিন্তু ভারতেরটা থাকার কথা নয়, এবং আমি সেটা মন থেকে বিশ্বাস করি। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন আমাদের বাংলাদেশের, তিনি এই ভারতেরও করেছেন। সো এক ব্যক্তি যদি 2 দেশের জাতীয় সঙ্গীত রচনা করতে পারেন, ওনার ফিলিংস বা সম্মানটুকু বা শ্রদ্ধাবোধটুকু যদি 2 দেশের প্রতি সমান থাকবে, তাহলে আমার দৃষ্টান্ত বা আমার ইন্সপিরেশন তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর হবে।
আমি সাইফেরও তো সেম। কারণ আমি আমি যখন এখানে সিনেমা দেখতে যাই, আমি সিনেমা হলে যখন জাতীয় সঙ্গীত বাজে, আমার তো সেম ফিলিংস কাজ করে, মানে আমার কাজ করে। এবং আমি সেটা বিশ্বাস করি আমাদের দেশের ওপার বাংলা বা বাংলাদেশে যারা অধিকাংশ মানুষেরই কিন্তু সেম। এখন পরিবর্তিত পরিস্থিতিতে একটা সিচুয়েশন মাঝখানে হয়ে গিয়েছিল, যে একটা ২ বছর বা ১৮ মাসের একটা ইয়ে ছিল। তো এটি তো আর কি বলবো, এটি তো আমাদের, মানে ওরা আমাদের উদাহরণ নয়, এবং আমরা ওদেরকে ওদের সেই আচরণ বা এখনো যারা এই উগ্র ভারত বিদ্বেষী কথাবার্তা যারা বলছে, ওদেরকে আমরা কখনোই আমাদের লোক বলি না, আমরা কখনো বলি না। এবং আমার বিশ্বাস এবং আমার এটিই সত্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ, এদের পার্সেন্টেজ কত হবে, 10% হবে হার্ডলি। যাদেরকে আমরা মানে ইউনুস গভর্নমেন্টের সময় প্রথম যখন গভর্নমেন্ট ফর্ম করলো, যাদেরকে আমরা মিডিয়ার প্রতি চ্যানেলে দেখেছি, এখন হ্যাঁ তোমার মতো যারা বিশ্বাসীরা আছে তারা কিন্তু বারে বারেই বলছে যে আমরা সবাই, হোল বাংলাদেশের পপুলেশন তার এমন না, এমন নয়, হ্যাঁ হ্যাঁ, এমন নয়, কিন্তু আমরা দেখেছি তখন খুবই মানে হয়েছিল, হ্যাঁ হয়েছিল, সেটি ইচ্ছে করে করা হয়েছিল। আমার যেটা মনে হয়েছে, আমার বাবা যুদ্ধ করেছে ওদের বাবার বিরুদ্ধে, ওরা তো পরাজিত শক্তি। তো আমার বাবাকে হেল্প করেছে আমার এখানকার যারা ছিলেন। তো এরা যখন পরাজিত হয়েছে, তো রাগটা তো তারা নেবেই, তারা তো কথা বলবে, খোঁচাবে, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, যা নিয়েছে। তুমি পার্সোনালি মিসেস গান্ধীকে নিশ্চয়ই খুব বলবে হ্যাটস অফ। আমি আমার ফেসবুকেও লিখেছি, আমি ওনাকে ওনার জন্যই তো আজকে এত কিছু হয়েছে। ওনাকে নিয়ে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, আমার ঠিক অতটা মনে নেই। তো আমার দেখা ভারতের অনেকেই তো কোশ্চেন করে, সুন্দরী আমার কাছে সবচেয়ে লাস্যময়ী মহিলার নাম হচ্ছে উনি, ডেফিনেটলি। কারণ উনি শুধু দেখতে সুন্দর নয়, ওনার এই সুন্দর মন মানসিকতার জন্য আমরা একটা দেশ পেয়েছি, একটা আলাদা রাষ্ট্র পেয়েছি, একটা ভাষা পেয়েছি, বিশেষ করে পাকিস্তান থেকে আমরা বেরিয়েছি। What about Sheikh Hasina, madam? তুমি বললে যে সবচেয়ে লাস্যময়ী, সবচেয়ে সুন্দরী, ডেফিনেটলি হোল ওয়ার্ল্ড নোজ আমার as a very মানে as a very progressive lady. ডেফিনেটলি। What about Sheikh Hasina, madam? তোমার কাছে, তোমার পার্সোনালি, আমি দুজনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো বা যাই করো, আমি মানুষ বিবেচনা করি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য এবং কাজের যে ধরন অনুযায়ী, এবং দুজনই তো একই ঘরানার, এদের চিন্তা ভাবনাও একই রকম ছিল। এবং উনি বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা সফল একজন ব্যক্তি। আজকে আমাদের ওখানটায় সরকার পতন হয়েছে বা করানো হয়েছে বা যে কোনো ভাবেই হোক সেটিকে করে ফেলা হয়েছে, বাট ওনার কন্ট্রিবিউশন, ওনাকে যারা সাপোর্ট করে, আমি যেমন ডিরেক্ট আওয়ামী লীগের সঙ্গে কিন্তু যুক্ত নই, বাট আমার সেই ভালোবাসা, আমি একজন সাপোর্টার ওনার, এবং আমি শেখ হাসিনাকে অসম্ভব আমার ভালো লাগে। এবং আজকে আমাদের বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, ওনার সময়ে অনেক উন্নয়ন হয়েছে। এবং এখন যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। এখন মানুষ ধীরে ধীরে ওনার সম্পর্কে, আর দেখুন আবার রিভাইভ করছে, ডেফিনেটলি, আর একজনকে সবাই ভালো বলবে না, সবার পছন্দের হবে না, তবে হ্যাঁ অবশ্যই আমার পছন্দের জায়গায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওনাকে। সাইফ, চলো তোমাকে এখন কিছু একটা সারপ্রাইজ দেই। থ্রো এ ভয়েস পিস, one of your very close to your heart person has said this. চলো দেখা যাক, প্লিজ। নমস্কার, আমি শুভঙ্কর ভৌমিক। সাইফ খান বাংলাদেশি অ্যাক্টর, আমার ছবিতে কাজ করেছে ওর জীবনে। ইন্ডিয়াতে ফার্স্ট কাজ আমার ছবিতেই হয়, তারপর আমার সাথে একটা ওয়েব সিরিজও কাজ করেছে। ব্যক্তি সাইফ খান খুবই ভালো, প্রচণ্ড ডেডিকেটেড কাজের প্রতি, কাজ ছাড়াও কিছুই বোঝে না। এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার সাথে ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো, প্রচণ্ড ভালো, ওয়েল আন্ডারস্ট্যান্ডিং, এবং ও ডাইরেক্টরে আর্টিস্ট, তো ডাইরেক্টর অ্যাক্টর যাকে বলা হয়, খুব অ্যাডজাস্টেবল, সব দিক থেকেই ভালো, দেখতে ভালো, হ্যান্ডসাম। তো ওর মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে, একজন কমপ্লিট হিরো হওয়ার সব ধরনের কোয়ালিটি ওর মধ্যে আছে। তো আমারও খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। সবসময় ওর মধ্যে একটা শেখার চেষ্টা রয়েছে। ওকে আমি আজকে থেকে চিনি না,
সিন্স 2010, তো 16টা বছর হয়ে গেল ওকে চিনি। তো কাজ হয়েছে 2020 পরে গিয়ে আমাদের কাজটা হয়েছে, কিন্তু শুরু থেকে যে রিলেশন একটা রেখে যাওয়া, সেদিক থেকে খুবই ভালো, খুবই আন্তরিক। আমিও বাংলাদেশে গিয়েছি, ও আমার সাথেই ছিল। তো সব দিক থেকে আমি ওকে 10 out of 10 দিতে পারি। আর আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন স্যাফের কাছে, যেটা হলো যে বাংলা ছবি বা বাংলা ওয়েব সিরিজ, তোমার মতে কি মনে হয় যে বাংলাদেশে, মানে আমাদের এই বাংলার কথা বলছি, এই বাংলার যে ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্মস অ্যান্ড বাকি যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কি বাংলাদেশে চলতে দেওয়া উচিত কি উচিত নয়? প্রথমে থ্যাংক ইউ সো মাচ। আমি আমার প্রথম সিনেমার ডিরেক্টর অবশ্যই কলি অর্জুনের এখানে এখানে শুভঙ্কর ভৌমিক আমার ভাই, আর অসম্ভব সুন্দর এবং ভালো কথা বলেছে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে ওই কথাগুলো একদম আমাকে বলেছে, বলেছে। কিন্তু স্পেসিফিক্যালি হ্যাঁ, হ্যাঁ। বলেছে কমপ্লিট হিরো। না, ওকে আমি ধন্যবাদ দিই, কারণ ও যদি আমাকে সুযোগটুকু না দিত তাহলে আজকে আমি এখানে আমার অনেকগুলো কাজ আমার চলছে অনেকের সঙ্গে, অনেক ডিরেক্টর, অনেক বড় বড় প্রোডাকশন হাউসের সঙ্গে আমার কাজের কথা চলছে, এগুলো হতো না। এবং অবশ্যই একটা দীর্ঘ যাত্রা পুরো পরিবারের সঙ্গে আমার, এবং আমি সত্যি আমার খুব ভালো লেগেছে, এবং আমি সত্যি আমি ভাবিনি যে এখানে আমি এই ভয়েসটা আমি শুনবো। এটা আমার ইয়ের মধ্যে ছিল না। এবং থ্যাংক ইউ শুভঙ্করকে, আমি আমার ভাই, আমি চাইবো ওর সঙ্গে আমার আরো কিছু কাজ হচ্ছে। আমাদের মুভি টুভি একটি অ্যাপস আসছে, যেটিতে অনেকগুলো ওয়েব সিরিজ, অনেক ছবি যাবে, এবং সেখানে অনেকগুলো কাজ ওর সঙ্গে আমার প্ল্যানিং। Scheduled হয়ে আছে। এবং আমি আশা করব যেন এই 10-এ 10 দিয়েছে, অন্তত যেন 8-এর নিচে আমি কখনো না নামি। আর আমি আমার ডিরেক্টরকে, আমি সবসময় ডিরেক্টরকে আমি বিশ্বাস করে কাজ করি, আর ওর প্রতি বিশ্বাসটাও আমার খুব বেশি। মানে কেন যেন ডিরেক্টর সেক্টর আমাকে বলল, সেটি হয়, আর ওর প্রতি আমি খুব ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারি। আমার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর ও যে কোশ্চেনটা করলো, অবভিয়াসলি আমি আবারও বলি, আমি এই জায়গাগুলোতে খুব ইমোশনাল হয়ে যাই। সেটি হচ্ছে, আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষায় আমরা কথা বলি, এবং একই ভাষায় আমরা কথা বলছি, আমাদের আবেগ, অনুভূতি, প্রেম, যা কিছু আমরা বাংলা এক্সপ্রেস করছি। এখন 47 সালে কি কারণে কি আমরা সবাই সেটা জানি, এটা ভাগ করে দিয়েছে দেশ, ভাগ করে দিয়েছে, কিন্তু আমাদের ভাষা তো এক। এবং 5th ল্যাঙ্গুয়েজ আমাদের যদি সংখ্যার ভিত্তিতে বিবেচনা Across করা the হয় world. ওয়ার্ল্ডে, আমরা যারা বাংলায় আমরা কথা বলি, ইয়ে করি, আমাদের সিনেমাগুলোর বাজেট খুবই অল্প, আমাদের ওয়েব সিরিজগুলোর বাজেট খুব অল্প, এটি কখনোই হওয়ার নয়। আমি যদি ভারতে বিবেচনা করি, তামিল, তেলুগু, মালায়ালাম, কর্ণাটক, 4টে আলাদা ইন্ডাস্ট্রি মিলে এদের কত পার্সেন্ট মানুষ, কয় কোটি মানুষ তামিল বোঝে, বাট তামিল, তেলুগু, মালায়ালাম ছবিগুলোর বাজেট কিন্তু অনেক বেশি হয়। ওরা একসাথে দেখে, মানে না, সেটির সাথে দে- তারা করতে সক্ষম হয়েছে। আজকে আমরা এত সংখ্যক মানুষ আমরা বাংলায় কথা বলি, অবশ্যই সেটি হওয়া উচিত, এবং এখানে আমরা তো বাংলাই করছি, তাই না? অবশ্যই সেটি অবাধে চলতে দেওয়া উচিত বাংলাদেশে। মাঝখানে হয়েছিল সেটি, যখন শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল, তখন কো প্রোডাকশন ছবি হতো, এবং আচ্ছা। এবং সাফটা চুক্তির মাধ্যমে যেটা এক্সচেঞ্জ ইয়ে ছিল, যেমন আমার এখানকার যে কোনো ছবি বাংলাদেশে রিলিজ হতে পারতো, বাংলাদেশি একটা ছবি এক্সচেঞ্জ করে নিয়ে এসে প্রডিউসারের বিজনেস সেটি হতো। অবশ্যই সেটি দরকার, এবং আমাদের দুটো ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, টলিগঞ্জ ইন্ডাস্ট্রি এবং ঢাকা ইন্ডাস্ট্রির জন্য। নাহলে আমরা কখনোই বড় কিছু করতে পারবো না। একটি বড় ছবি বানানোর জন্য যদি বড় বাজেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ছবিটা যেখানটা আমি বিক্রি করব, আমার বিক্রির জায়গাটা তো আমাকে বড় হতে হবে। সো এই লিমিটেশনটা কেন? এই লিমিটেশনটা অবশ্যই থাকা উচিত নয়, এবং আশা করব নতুন গভর্নমেন্ট এসছে আমাদের, ওনারা খুব সক্রিয়ভাবে সেটি বিবেচনা করবে, এবং এপার বাংলা ওপার বাংলা মিলে আমরা কাজ করব। এবং আমার কাছে সেটি হচ্ছে সবচেয়ে সুইট ওয়ার্ড, আমাকে যখন বলা হয় ওপার বাংলা থেকে এসছে, হ্যাঁ, খুব মজা লাগে শুনতে। আর অ্যাকচুয়ালি 47-এ তো ভারতের দুটো অঙ্গ জাস্ট ভাগ হয়েছে, বাংলা, পাঞ্জাব, এবং বাংলা হচ্ছে ভারতের আগের রাজধানী, এবং 47-এ যদি দেশটা ভাগ না হতো তাহলে বাংলাই বোধহয় আমাদের রাজধানী থাকতো।
ডেফিনেটলি থাকতো। বাংলার পাঞ্জাবির মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে, মেরুদণ্ড পাঞ্জাবিরা মোটামুটি সেট এদিক ওদিক করে আমরা সেট হতে পারিনি। আমরা সেট হতে আমরা পারিনি। সেট হতে পারিনি। হুম। আমি এখানটা যে কাজ করতে এসেছি, এখানে আমি যাদের সঙ্গে আমি মিশি, আমার কাউকেই না আমার মানে আলাদা করে ভারতীয় বা আমি ভিন্ন একটা দেশে এসেছি ইমিগ্রেশনটা ছাড়া আমার কাছে কখনো মনে হয়নি। কারণ সবারই আমরা তো একই না? ভাষা, কথা, আলটিমেটলি দেখতে মাতৃভাষাটা তো একই, মাতৃভাষাটা তো এক না? সেই যে রুটের টানটা যে কখনো যাবে না। সেই প্রেমটা যাবে নাকি? ভাগ করে দিলেই হলো নাকি? অবশ্যই চাইবো আমার ডিরেক্টর যেটা বললেন আগেও ছিল এবং এই সিস্টেমটি যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়। মানে নতুন করে বাস্তবায়নের কিছু নেই, জাস্ট ওই নিয়মটা চালু করে দিলে অবশ্যই বাংলাদেশে অনেক দেব, জিৎ, ওনাদের অসংখ্য বুম্বাদা, আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি ওনার কো-আর্টিস্ট, আমার নায়িকা উনি। তো উনি অসম্ভব জনপ্রিয় বা বাংলাদেশে অসংখ্য হিট ছবির নায়িকা উনি। ঋতুপর্ণা সেনগুপ্ত তোমার কো আর্টিস্ট কি? আমার কো-আর্টিস্ট, আমার ছবির নাম হচ্ছে নীল দরিয়ার মাঝি, আমার ডিরেক্টর হচ্ছেন পান্না হোসেন। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত হচ্ছেন আমার নায়িকা, খরাজ মুখার্জির সঙ্গে আমি কাজ করেছি এই সিনেমাতে। এবার আমি তো চাইবো আমার এই ছবিটাও ওপার বাংলা এপার বাংলা দু জায়গায় রিলিজ হোক। আর কিছু দর্শক তো আমার ওখানটাতেও আছে, ওনারা কেন বঞ্চিত হবে? তো এই ব্যারিয়ারটা উঠে যাক এবং যত দ্রুত সম্ভব উঠে যাক। নতুন গভর্নমেন্ট এসছেন, বিএনপি গভর্নমেন্ট, এবং তারাও খুব প্রোগ্রেসিভ এবং চাইবো খুব দ্রুত যেন সেটি হয় এবং আমার এই কাজগুলো যেন দেখতে পায়। আমি এখানে অসংখ্য কাজ আমি করছি। আমি ওই অল্প কয়েকদিনে আমি অনেকগুলো কাজ করেছি। আমাদের ওই যে মুভি টুভি যে ওটিটিটা আসবে, তো আমি তো চাইবো সেটি আমার ওখানেও দেখুক আমার দর্শকরা এবং ওখানের কাজগুলো এখানে রিলিজ হোক। অনেক গল্প আছে, অনেক গল্প আছে তোমার সাথে। আরেকটা ভয়েস আছে, ওটা আরো কাছে তোমার। এখন যে ভয়েসের প্রাইসটা আমি দেব, আচ্ছা, আমার টিম দিচ্ছে, ওটা আরো কাছে, আরো ভালো লাগবে। চলো শুনি। আরে বাহ। নমস্কার, আমার নাম রফিউল কাদের রুবেল। আমি বাংলাদেশে অভিনয় করি। সাইফ খান আমার খুব পছন্দের একজন অভিনেতা। তার অভিনয় আমি দেখেছি, তার সাথে আমি কাজ করেছি। আর তার কাজের কথা বলতে গেলে আমি তার একটা ক্যারেক্টার দেখেছি, সেটা পুলিশ ক্যারেক্টার। ক্যারেক্টারটা কিছুটা ফানি, কিন্তু কিছুটা তদন্ত কর্মকর্তা। এটা একটা অনেক কিছু মিলে এই ক্যারেক্টারটা। তো এটা ফুটিয়ে তোলা খুব সহজ ছিল না। তা আমি দেখলাম সে ডিজাইন নিয়েছে পুলিশের মতো, যেহেতু তার ফিজিকটা খুব ভালো, তার শরীরটা খুবই উন্নত, সে চর্চা করে ব্যায়ামের, সে সেটাকে ব্যবহার করে তার চেহারায়, অভিনয়ে একটা সহজ সরল সারল্য নিয়ে এসছে এবং সে চকলেট খাচ্ছে। আমি দেখেছি বিভিন্ন সিনেমায় চরিত্র নির্মাণের জন্য পুলিশ অফিসাররা বাদাম খায় বা অন্য কিছু খায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকে, কিন্তু সে খুবই সহজ সরল একটা বোকাশোকা দৃষ্টি নিয়ে সে চকলেট লজেন্সটা খাচ্ছে এবং লজেন্সটা খাচ্ছে এমন একটা মজা করে যেন কিছুই হচ্ছে না, একটা তামসা হচ্ছে। ওই ক্যারেক্টারটা সে এমনভাবে ফুটিয়ে তুলেছিল, আমি শর্ট দেবার পরে যখন তার মনিটর দেখতে গেলাম তার অভিনয়টা, বুঝলাম সে খুব একটা সহজ শিল্পী না। সে অভিনয় নিয়ে ভাবে, তারপরে সে মাঠে নামে। আমি তার অভিনয়ের খুব ভক্ত হয়ে গেছি। তার অভিনয় জীবন দীর্ঘ হোক, সুন্দর হোক, তার ক্যারিয়ারটা ঝলমলে হোক, এই আশাই রাখি, এই কামনাই করি। আর তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, মানে যেহেতু সে চরিত্র নির্মাণ নিয়ে এত কিছু ভাবে আহ, এবং তার অনেক কিছু ভাবনার পরিসর আমার জানা আছে, সে জায়গা থেকে তাকে আমি জিজ্ঞেস করব যে একজন শিল্পীর কাছে শিল্পের দায় আগে না দেশের দায় আগে? এই জায়গাটা থেকে আমি ওনার কাছে জানতে চাই। আহ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের ওপার বাংলায় অত্যন্ত গুণী একজন শিল্পী হচ্ছেন রুবেল ভাই আমাদের, এবং আমরা একটি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি, স্ক্রিন শেয়ার করেছি এবং ওনাদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করে করে আমি আজকে এই জায়গায় এসেছি। তো উনি আমার ওই ক্যারেক্টারাইজেশন নিয়ে যেহেতু এত প্রশংসা করলেন, থ্যাংক ইউ রুবেল ভাই। আমি আমি সত্যি আমি রিয়েলি আমি অবাক হয়েছি যে উনিও ওনার ভয়েস দিয়েছেন আমার জন্যে এবং কেমন দিলাম সারপ্রাইজটা? অস্বাভাবিক এবং অসম্ভব সুন্দর, দুটোই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর রুবেল ভাই আমাকে একটা কোশ্চেন করলেন যে শিল্পীদের দেশ আগে না কি যেন ছিল, শিল্পের দায় আগে না দেশের দায়? দেশের দায় আগে। আচ্ছা,
আমি আমার প্রফেশন বা শিল্পী জিনিসটা না, শিল্পী না তৈরি হয় না, শিল্পী জন্ম হয়, আমি যেটা মনে হয়। ভেতরে যদি শৈল্পিক এলিমেন্টস গুলো না থাকে না, কখনোই কাউকে শিল্পী করা যায় না। আমি যদিও বলেছি আমার প্রথম প্রেম, আমি ক্রিকেটার ছিলাম, না হতে পেরে আমি হয়েছি আজকে। বাট ওই অবজারভেশন ক্ষমতা বা ভিন্ন একটা চরিত্র ধারণ লালন করার এবিলিটিটা প্রথমে থাকতে হয়। তারপর হচ্ছে ওনাদের মতো যাদের সঙ্গে কাজ করা এবং গুণী নির্মাতাদের ধমক খেয়ে, আমি থিয়েটার যখন করতাম ওনাদের থেকে শিখেছি, দেখে শিখেছি ওনাদের কাছ থেকে। তো শিখে শিখে আজকে এই জায়গায় আসা। তো যেটা মনে হয় যে শিল্পী তৈরি অ্যাকচুয়ালি করা যায় না, এটাকে পলিশ করা যায়, ইনবর্ন হয়। একটু কিছুটা পলিশ করা যায়, বাট শিল্পী ভেতর থেকেই হয়। আর যেহেতু আমি শিল্পী বা ওনার মতো একজন বড় শিল্পী আমাকে শিল্পী বললেন, তো অবশ্যই আমার শিল্পের দায়টা সবার আগে।